আজ 31 অক্টোবর শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মা দুর্গার আরাধনা করেও বাংলায় মহিলারা নিরাপদ নন, তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। কপিক্যাট, অভিষেকের জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানে পাল্টা খোঁচা সুকান্ত মজুমদারের। মুসলিমদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এসআইআর নিয়ে আশঙ্কা তহা সিদ্দিকের, অভয় বার্তা নওশাদের। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কে কংগ্রেস নেতার পাশে মহুয়া মৈত্র। রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যোগ দিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, বাংলায় 1.5 মাস ধরে মাতৃশক্তির আরাধনা হলেও মহিলারা আজ নিরাপদ নন। আরজিকর থেকে দুর্গাপুর পর্যন্ত একের পর এক ঘটনা ঘটছে। রাজ্যের মানুষের এখন এই নিয়ে ভাবা উচিত। बंगाल में मातृ पूजा का विशेष चल है और 1-1.5 महीना तक इस समय दुर्गा, काली, सरस्वती, लक्ष्मी, जगद्धात्री पूजा होता है। लेकिन दुर्भाग्य से बंगाल में ही आज महिलाओं की सम्मान सुरक्षित नहीं। मेडिकल कॉलेज, नर्सिंग कॉलेज, मैनेजमेंट कॉलेज, लॉ कॉलेज, सब जगह महिलाओं के साथ इस प्रकार हो रहा है। इसलिए बंगाल के लोगों को सोचना चाहिए कि महिलाओं की सुरक्षा कैसे होगा। माँ के पास भी यही प्रार्थना है कि महिलाओं के सम्मान सुरक्षित करो, समाज को सुरक्षित। কপিক্যাট, অভিষেকের জাস্টিস ফর প্রদীপ কর স্লোগানে পাল্টা খোঁচা সুকান্তর। প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বুধবার আগরপাড়ায় তার পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তোলেন। তার এই পদক্ষেপকে কপিক্যাট বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তের দাবি, তৃণমূল এসআইআর ইস্যু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে এবং ভুল বোঝানোর মাধ্যমে ভয় সৃষ্টি করছে, যা প্রদীপ করের মতো ঘটনার কারণ হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তির নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, তারা এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি এসআইআরকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ তৈরি করছে। অভিষেকের দাবি, মৃত ব্যক্তি নিজেই ডায়েরিতে লিখেছেন তার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। তিনি প্রশ্ন তোলেন, কেন কোনো বিজেপি নেতা প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করেনি। সুকান্ত পাল্টা বলেন, আরজিকর কাণ্ডে চুপ থাকা অভিষেক এখন রাজনীতি করছেন এবং তার আচরণকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যা দেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কে কংগ্রেস নেতার পাশে মহুয়া মৈত্র। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন অসমের কংগ্রেস নেতা বিভূতিভূষণ দাস। এই ঘটনায় বিজেপির সমালোচনার মুখে পড়লেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার পাশে দাঁড়িয়ে বলেন, আমার সোনার বাংলা বাঙালির আবেগ। মহুয়ার দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গানটি লেখেন, যা পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়, কিন্তু এটি সকল বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। সোমবার অসমের শ্রীভূমি জেলার এক সভায় বিভূতিভূষণ দাস গানটি গাওয়ায় বিজেপি নেতা কৃষ্ণেন্দু পাল তদন্তের দাবি জানান। তিনি বলেন, কংগ্রেস জানে না কি গাইতে হবে। অপরদিকে কংগ্রেস এই বিতর্ককে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি শাহাদাত আহমেদ চৌধুরীর বক্তব্য, বিভূতিভূষণ দাস কেবল রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নন। তিনি নিয়মিত স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন। পুলিশ এখনও আনুষ্ঠানিক অভিযোগ পায়নি, তবে অভিযোগ এলে ভিডিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুসলিমদের নাম বাদ যাওয়ার চক্রান্ত, এসআইআর নিয়ে আশঙ্কা তহা সিদ্দিকের, অভয় বার্তা নওশাদের। নির্বাচন কমিশন বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। 3রা নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকার সংশোধন অভিযান, যেখানে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। কমিশনের দাবি, এটি নিয়মিত প্রক্রিয়া, যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং ভুল সংশোধন করা যায়। কিন্তু এই ঘোষণার পর থেকেই বাংলার রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করে বলেন, এসআইআর এর আড়ালে মুসলিম ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তার অভিযোগ, সঠিক কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ যেতে পারে, যেমন বিহারে হয়েছে। তিনি চান প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে হোক। অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আতঙ্কিত নয়, সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দেবে না, অবৈধ নাম মুছে ফেলবে। তবে বৈধ নাম বাদ গেলে তার জবাবদিহি কমিশনেরই করতে হবে। এসআইআর নিয়ে এখন রাজ্য জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শাসক বিরোধী আক্রমণ, পাল্টা আক্রমণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ও আশঙ্কা বাড়ছে, যদিও কমিশন বলছে প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরপেক্ষ।
নন্দীগ্রাম থেকে অভিষেকের কাছে ফোন যাচ্ছে। গত 7 দিনে অভিষেকের হেল্পলাইনে পরপর ফোন। একদাকে অভিষেক উদ্যোগটি মূলত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের সমস্যার সমাধানের জন্য 2022 সালের 18 জুন শুরু করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রাজ্যের অন্যান্য এলাকাতেও এই নম্বর ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ চিকিৎসা, পরিযায়ী শ্রমিক সমস্যা ইত্যাদি বিষয়ে সাহায্য চান। সম্প্রতি তৃণমূল সূত্রে জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকেও এই নম্বরে অস্বাভাবিকভাবে ফোনের সংখ্যা বেড়েছে। গত 7 দিনে প্রায় 500 ফোন এসেছে বলে জানা যায়। নন্দীগ্রাম থেকে আসা অভিযোগগুলির মধ্যে চিকিৎসা পরিষেবা, শ্রমিকদের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে অভিষেক নিজে দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন। এইভাবে একদাকে অভিষেক এখন শুধুমাত্র ডায়মন্ড হারবার নয়, অন্যান্য জেলার মানুষদের কাছেও এক গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে নওশাদকেই চাই। 26-এর ভোটে মমতাকে ভাঙর উপহার দিতে চান শওকত মোল্লা। আসন্ন 2026 সালের নির্বাচনে ভাঙর কেন্দ্র নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা শওকত মোল্লা। এক চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানান, ভাঙরে প্রতিদ্বন্দ্বী হিসেবে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকেই চান তিনি। তার দাবি, 2021 সালের নির্বাচনে নওশাদ জিতেছিলেন দলেরই কয়েকজনের বিশ্বাসঘাতকতার কারণে। শওকতের কথায়, নওশাদ 2021-এ জিতত না যদি আমাদের দলের তথাকথিত 2-4 জন নেতার সহায়তা না পেত। সংখ্যালঘুর শত্রু সংখ্যালঘু। তিনি আরও বলেন, নওশাদ ভিতরে বিজেপি নেতাদের সঙ্গে কুলোকুলি করেন, বাইরে এসে সংখ্যালঘুদের জন্য মায়া কান্না কাঁদেন। মানুষ এখন সব বুঝতে পারছে। নওশাদকে আক্রমণ করে শওকত তাকে বাংলার গুয়েবল বলে কটাক্ষ করেন। তার মতে, নওশাদ সংখ্যালঘুদের আবেগ নিয়ে রাজনীতি করছেন। পাশাপাশি দলের নেতা কাইজারের বিরুদ্ধেও আক্রমণ জানিয়ে তিনি অভিযোগ করেন, কাইজারদের মতো কয়েকজন নেতার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু নাটক করে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে ঘুরছেন। শওকতের বক্তব্য, 2026 সালে ভোটে ভাঙর উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুসলিম মেয়েদের হিন্দু করতে পারলেই চাকরি। বিজেপি নেতার মন্তব্যে নিন্দার ঝড়। উত্তরপ্রদেশের দোমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংহের এক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। স্থানীয় সভায় তিনি বলেন, কমসে কম 10 মুসলিম লড়কি লাও, অর্থাৎ মুসলিম মেয়েদের হিন্দু ধর্মে রূপান্তরিত করলেই চাকরির ব্যবস্থা করে দেবেন। তাই তার মন্তব্যের পর বিরোধীরা বিজেপির বিরুদ্ধে ঘৃণার রাজনীতি করার অভিযোগ তোলে। রাঘবেন্দ্র জানান, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ম পরিবর্তন করাচ্ছে, তাই তিনি পাল্টা চাল দিয়েছেন। সাম্প্রতিক সময় এলাকার 2 জন হিন্দু মেয়ে মুসলিম যুবকদের সঙ্গে পালিয়ে বিয়ে করার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওদিক থেকে 2 জন গেলে এদিক থেকে অন্তত 10 জন আনতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, হিন্দু ধর্ম গ্রহণ করা মেয়েদের বিয়ে, নিরাপত্তা এবং চাকরির ব্যবস্থা করবেন। বক্তব্যের সময় যুবকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কজন আছো? উত্তরে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেন। বিজেপি যদিও তার মন্তব্যের দায় নেয়নি, কিন্তু রাঘবেন্দ্র নিজের অবস্থানে অনড় থাকেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বিএসপি এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন, এই বক্তব্য সামাজিক সম্প্রীতির পরিপন্থী। 2002-এর লিস্টে নাম এখন উধাও। সাইলেন্ট রিগিং চলছে। ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক তৃণমূল। ভোটের আগে ইলেকশন কমিশনের প্রকাশিত ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুরনো ও বর্তমান ভোটার তালিকার মধ্যে ব্যাপক ফারাক পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, উত্তর 24 পরগনার গুমা 1 নম্বর পঞ্চায়েতে 2002 সালের ভোটার তালিকায় যেখানে প্রায় 900 ভোটারের নাম ছিল, এখন কমিশনের ওয়েবসাইটে সেখানে কোনো ভোটারই নেই। একইভাবে কোচবিহার সহ বিভিন্ন এলাকায় 400 থেকে 900 ভোটারেরও নাম উধাও। কুণালের অভিযোগ, চুপি চুপি কারচুপি চলছে, সাইলেন্ট রিগিং হচ্ছে। তার দাবি, বিজেপি অফিস থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে আর কমিশন তা আপলোড করছে। কুণাল বলেন, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। তৃণমূল ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছে ও প্রতিটি বুথে পুরনো তালিকা মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে। চন্দ্রিমার মতে, এই কারচুপিতে বিজেপির নিজেদের মধ্যেও সমস্যা তৈরি হয়েছে, কারণ তাদেরও কিছু সমর্থকের নাম বাদ পড়েছে। এখন বিজেপি বলছে কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে। এ বিষয়ে কমিশন এবং বিজেপির প্রতিক্রিয়া নিয়েই এখন নজর রাজনৈতিক মহলে। 717 থেকে 140, 717 জনের নাম ছিল আর এখন 140। কোথায় ছিল? ওই একই ভোটার লিস্টে ছিল। 12টি রাজ্যে এসআইআর চলছে, পিসি ভাইপোরা তো চুলকানি কেন? শুভেন্দু। নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজোয় নবমীর দিন একাধিক মণ্ডপে ঘুরে এসআইআর নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বলেন, 12টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর চলছে, কোথাও সমস্যা নেই, কিন্তু বাংলায় পিসি ভাইপোরে চুলকানি। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার মিথ্যে প্রচার এবং সাজানো নাটক করছে। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যে কোনো ঘটনাকে এসআইআর এর দোষ দেবে। 2002 সালের এসআইআর এর কথা স্মরণ করিয়ে দিয়ে
তিনি বলেন, তখন 26 লক্ষ ভুয়ো মৃত ভোটার বাদ পড়েছিল, ভাইপোর জন্ম হয়নি। নন্দীগ্রামের ভূতামোড়, দাউদপুর, শামশেবাদে ভুয়ো ভোটার বেশি। সকালে গামছা, দুপুরে লুঙ্গি, বিকেলে প্যান্ট পরে ভোট দেয়। হিন্দু বুথে এমন হয় না। সরকার ভুয়ো ভোটার রেখে ক্ষমতা ধরে রাখতে চায়, কিন্তু বিজেপি তা হতে দেবে না। তৃণমূল পাল্টা বলছে, শুভেন্দু আতঙ্ক ছড়াচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন। বিজেপি দাবি করে তৃণমূল SIR-এ ভুয়ো ভোটার বাঁচাতে মরিয়া। পিসি ভাইপোর চুলকানি মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলছে। SIR ইস্যু এখন রাজ্য রাজনীতির কেন্দ্র এবং বিজেপির অস্ত্র এবং তৃণমূলের নোংরা রাজনীতির অভিযোগে বিতর্ক প্রখর। শুভেন্দু স্পষ্ট, ভুয়ো মৃত বা অনুপ্রবেশকারী ভোটার থাকবে না, SIR বন্ধ হবে না। ফের শহরে টাকার পাহাড়, তারাতলায় ব্যবসায়ীর অফিসে ইডির হানায় বিপুল অঙ্কের টাকার হদিশ। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে তারাতলায় ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ফের শহরে টাকার পাহাড়, প্রায় 3 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার অফিসে মিলল বিপুল অঙ্কের টাকার হদিশ। ইডি সূত্রের খবর, তারাতলায় ব্যবসায়ীর অফিসে তল্লাশিতে ইডির হাতে একাধিক চাঞ্চল্যকর নথি বেরিয়ে এসেছে। বাজেয়াপ্ত একাধিক নথি থেকে সন্দেহজনক লেনদেনের হদিশ মিলছে। রেডিয়েন্ট এন্টারপ্রাইজের অফিসে প্রায় 36 ঘণ্টা তল্লাশি চালায় ইডি। সংস্থার মালিক গৌতম ঢনঢনিয়া ও বিবেক ঢনঢনিয়া অর্থ তছরূপের সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা, এমনটাই অনুমান ইডির তদন্তকারীদের। ইডি সূত্রে দাবি করা হয়েছে, নথির সঙ্গে বেশ কিছু প্রভাবশালীদের যোগসূত্র মিলেছে। কয়েক হাজার পাতার নথি অডিট করতে বিশেষ টিম গঠন ইডির। আজহারের নয়া ইনিংস, তেলেঙ্গানার মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আজ ভারতের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ আজহার উদ্দিন। সামনে জুবিলি হিলসের উপনির্বাচন এবং বিহার নির্বাচন। সংখ্যালঘু ভোট ব্যাংকের কথা ভেবে কংগ্রেস এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির 15 সদস্যের মন্ত্রিসভায় সংখ্যালঘুর প্রতিনিধিত্ব নেই, 3টি স্থান ফাঁকা। শপথ অনুষ্ঠান শুক্রবার অর্থাৎ আজ দুপুর 12:15 তেলেঙ্গানা কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আজহারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির অনুরোধ করেছিল। অল ইন্ডিয়া কংগ্রেস নাম অনুমোদন করেছে। আজহার হবেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম মন্ত্রী। বিহার নির্বাচনের কথা মাথায় রেখেও এই সিদ্ধান্ত বলে ইঙ্গিত। গত আগস্টে রাজ্যপালের কোটায় MLC মনোনীত হলেও রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা অনুমোদন দেয়নি। 2023-এ জুবিলি হিলস থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিল আজহার। দেশে ফিরতে চায়, জাতীয় নির্বাচনের আগে হুঙ্কার শেখ হাসিনার। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন, তার আগে হুঙ্কার শেখ হাসিনার। আওয়ামী লীগকে লড়ার সুযোগ না দিলে কোটি কোটি সমর্থক ভোট বয়কট করবে বলে জানান প্রাক্তন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে ইমেল সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধ স্থগিত করে। ইউনূস সরকার জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধাপরাধ তদন্তের কারণে দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। তবু আশা ছাড়েননি হাসিনা। শেষ পর্যন্ত বুদ্ধিসম্পন্ন সিদ্ধান্ত হবে বলে মনে করেন। বলেন, আমরা অন্য দলকে সমর্থন করতে বলছি না, আশা রাখি আমাদের দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। 1975 সালের অভ্যুত্থানে বাবা বঙ্গবন্ধু এবং 3 ভাই হত্যার স্মৃতি নিয়ে দিল্লিতে আছেন। দেশে ফিরতে চান, কিন্তু বৈধ সরকার, সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আওয়ামী লীগ আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বাংলাদেশ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশের ভবিষ্যৎ এক ব্যক্তি বা পরিবারের হাতে নির্ভর করে না। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।